নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। কবি পক্ষ তো চলছেই। গতকাল গেল রবীন্দ্রনাথের 166তম জন্মদিন। এই উপলক্ষে আমার আজকের নিবেদন চলচ্চিত্র ভাবনায় রবীন্দ্রনাথ। সাহিত্য ও শিল্পের এমন কোনো অঙ্গন নেই যেখানে রবীন্দ্রনাথের দৃপ্ত পদচারণা ও প্রতিভার উদ্ভাস আমরা লক্ষ্য করি না। 7-8-1941 সালে 80 বছর বয়সে তিনি অমৃতলোকে যাত্রা করেন। যে যাত্রার দৃশ্য দিয়েই শুরু হয়েছে সত্যজিৎ রায়ের রবীন্দ্রনাথ তথ্যচিত্র। মানুষটি এশিয়া মহাদেশের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পান। তিনি সারা জীবনে এত লেখালেখি করেছেন, শান্তিনিকেতনে অন্য ধরনের শিক্ষা ব্যবস্থার দিক নির্দেশ করেছেন, আরো অজস্র কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন। তিনি শেষ বয়সে সভ্যতার সংকট দেখেছেন। সেই তিনিই, তার কাছে কেউ গল্প করতে গেলে তার সঙ্গে সময় নিয়ে কথা বলতেন। এটা আমাকে আজও বিস্মিত করে। তিনি এত লেখালেখি করেছেন, আজকের যুগে একজন মানুষ সারা জীবনে পড়ে উঠতে পারেন না। তাই এ বিষয়ে বিস্ময় আজও গেল না আমার। তার ভাবনার আকাশে চলচ্চিত্রও স্থান করে নিয়েছে, তবে সবসময় যে পরম মমতায় তা নয়, কখনো অন্যভাবে, অন্য স্বরে। চলচ্চিত্র সবিনয় বলি মহাকবির কাছে নিতান্তই ক্ষণিকা। গত শতাব্দীর গদ্য সাহিত্যের পরাক্রান্ত মহারথী সেই জেমস জয়েস রবীন্দ্রনাথের মাস ছয়েক আগে যিনি প্রয়াত হয়েছিলেন, তার সঙ্গে যদি তুলনা টানি, দুজনেই সিনেমার ভক্ত ছিলেন না, তবু দুজনেই মুগ্ধ হয়েছিলেন একটি ছবি দেখে, যে ছবিটির নাম যুদ্ধজাহাজ পোটেমকিন। এই ছবির নির্মাতা সের্গেই আইজেনস্টাইন, যাকে চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা পরিচালক হিসেবে ধরা হয়। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত বিশ্বাস করে গেছেন সাহিত্য সর্বাপেক্ষা মননশীল শিল্পরূপ, অর্থাৎ কোনো মননশীল বক্তব্যের যথাযোগ্য স্থায়ী বাহন একমাত্র সাহিত্যই হতে পারে। সেই নারীরা সুন্দরী কেননা মর্ত তাদের মলিন করে না, কেননা সৌন্দর্য তাদের সৌন্দর্য পার্থিব নয়। যা কিছু বাস্তবের তার শংসাপত্র রচনা করায় রবীন্দ্রনাথের অনুরাগ না থাকাই স্বাভাবিক। আরেকজন কবি পল ভ্যালেরি কিন্তু একবার বলেইছিলেন তার ছেলের সঙ্গে যে ছায়াছবি তো শুধু বাস্তবের ওপর দিকটাই আঁচড়ে দিতে পারে। এবার আমরা রবীন্দ্রনাথের মগ্ন স্বর শোনার চেষ্টা করি। চোখের আলোয় দেখেছিলাম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। আমরা সবিস্ময়ে লক্ষ্য করলাম যে আন্দ্রে বাজার প্রায় 30 বছর আগে রবীন্দ্রনাথ বিদ্রুপ করেছেন আলোকচিত্রের তথ্যচিত্র প্রাণতা ও বাস্তব বোধকে। তিনি ভুলে যাওয়ার অধিকারকে শিল্পীর মৌলিক অধিকার বলে মনে করেন, যেহেতু শিল্পীর কাজ তার মনে হয় প্রাপ্ত বাস্তবের প্রতিলিপি রচনা করা। 1932 সালটি ছিল গুরুদেব রবীন্দ্রনাথের 70তম জন্মবর্ষ। দেশের বিভিন্ন প্রান্তে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে তা পালন করা হয়েছিল। নিউ থিয়েটার্স এর প্রতিষ্ঠাতা বি.এন. সরকার তা থেকে পিছিয়ে ছিলেন, তবে তার আইডিয়াটা ছিল একটু ভিন্ন প্রকৃতি। তিনি চেয়েছিলেন চলচ্চিত্রের মধ্য দিয়ে কিভাবে সকলকে নিয়ে তা পালন করা সম্ভব। সেই ভাবনা থেকেই রবীন্দ্রনাথের নটির পুজো চলচ্চিত্রটি নটির পুজো নৃত্যনাট্যটি চলচ্চিত্রায়িত করার পরিকল্পনা তার মাথায় আসে এবং তা কার্যকর হয়। গুরুদেব নিজে শান্তিনিকেতনে ছাত্রছাত্রীদের নিয়ে উপস্থিত হলেন নিউ থিয়েটার্সে। খুব স্বল্প দিনের প্রচেষ্টাতেই তৈরি হলো এই নটির পুজো ছবিটি। পরিচালনার দায়িত্বে ছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। এ প্রসঙ্গে স্মৃতিচারণ করতে গিয়ে বিদগ্ধ পরিচালক তপন সিংহ বলেছেন, এটাকে ছবি বললে ভুল হবে, বরং গীতিনাট্যের চিত্ররূপই বলা যেতে পারে। ছবি তুলেছিলেন নিতিন বসু, শব্দযন্ত্রী ছিলেন মুকুল বসু। বি.এন. সরকারের আশা পূরণ হয়নি। নিউ থিয়েটার্স এর ল্যাবরেটরিতে আগুন লেগে যেসব
ছবির নেগেটিভ পড়ে যায়, তার মধ্যে নটির পুজোও ছিল। 22শে মার্চ 1932 সাল নটির পুজো চিত্রা সিনেমা হলে মুক্তি পেল। রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনার নির্যাস পাওয়া যায় শিশির কুমার ভাদুড়িকে লেখা, শিশির কুমার ভাদুড়ির ছোট ভাই মুরারি ভাদুড়িকে লেখা একটি চিঠিতে 1929 সালে। তিনি লিখেছিলেন, আমার বিশ্বাস ছায়াচিত্রকে অবলম্বন করে যে নতুন কলারূপের আবির্ভাব প্রত্যাশা করা যায়, এখনো তা দেখা দেয়নি। রাষ্ট্রতন্ত্রের সাধনা কলাতন্ত্রেও তাই। আপন সৃষ্ট জগৎকে আত্মপ্রকাশের স্বাধীনতা প্রত্যেক কলাবিদ্যার লক্ষ্য, নইলে তার আত্মমর্যাদার অভাবে আত্মপ্রকাশ ম্লান হয়। ছায়াচিত্র এখনো পর্যন্ত সাহিত্যের চাটুকারি করে চলছে, তার কারণ কোনরূপ রূপকার আপন প্রতিভার বলে তাকে এই দাসত্ব থেকে উদ্ধার করতে পারেনি। করা কঠিন, কারণ কাব্যে বা চিত্রে বা সঙ্গীতে উপকরণ দুর্মূল্য নয়। ছায়াচিত্রের আয়োজন আর্থিক মূলধনের অপেক্ষা রাখে, শুধু সৃষ্টিশক্তির ওপর নয়। রবীন্দ্রনাথের চলচ্চিত্র ভাবনার মূল সুরটি বোধহয় তাঁর এই লেখাটিতেই আমরা পেয়ে যাব। যদিও নটির পুজো চলচ্চিত্রটি খুব উঁচু মানের চলচ্চিত্র ছিল না, রবীন্দ্রনাথও পরবর্তীকালে এটিকে তার নিজের চলচ্চিত্র বলে মনেই করতেন না, তাও এটি যেহেতু রবীন্দ্রনাথের একমাত্র নির্মিত চলচ্চিত্র, তাই এর একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি। এখন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট ও শেয়ারও করতে পারেন।